কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানভীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর, বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে ঔষধ নিয়ে আসছে, কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে ব্যথা, এখন জ্বর উঠে গেছে, জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে পর্ব 21-22। আর শুরু করার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিও আপলোড করতে দেরি হওয়ার কারণে। আর আমি তোমাদেরকে কারণটা বলে দিচ্ছি যে তোমরা ভাবছো যে আমার এতদিন ধরে আমার ভিডিও আসে না কেন। তোমাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি যে আমার আব্বু আম্মু ওমরা হজে চলে গেছে গত অক্টোবর 29 তারিখে। আর তোমাদের এটাও জানিয়ে দিয়েছি যে আমরা 4 ভাই, আমি হচ্ছে সবার মেঝো, আর আমার কোনো বড় বোন নেই বা আমাদের পরিবারে খেয়াল রাখার মতো কেউ নেই। তাই পরিবারের খেয়াল রাখতে গিয়ে আমি আর ভিডিও বানিয়ে বা ভয়েস দিয়ে পারছি না, তাই আমার ভিডিওগুলোতে এত দেরি হচ্ছে। তারপরও আমি সবকিছু গুছিয়ে এতটুকু সময় বের করে নিতে পারছি যে তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমার যে মেইন ফোন যেটাতে ভিডিও এডিটিং করি ওইটা নষ্ট হয়ে গেছে, আর ওইটার পার্টস আমার এলাকার সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল নয়। তাই বর্তমান আমি একটি নর্মাল ফোন যেটাতে কোনো রকম ভিডিও এডিটিং করা যায় যা ইউজ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই ফোনটা অনেক হ্যাং করে, অতিরিক্ত সময় নেওয়ার ভিডিওগুলো তৈরি হয়। আর বেশি কথা না বলে পরের পর্বে আমরা এগাই। আমৃত্য ভালোবাসি তোকে পর্ব 19, লিখনীতে সালমা চৌধুরী। বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করল আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করল। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোণায়? তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো নাই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবে একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস? তুই বাহিরে বাহিরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর পর কি হয়ে যায়, খায় না, কিছু না। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না? আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল, নিরেট কণ্ঠে শুধালো, মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10-11টার মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করে বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখছিস তুই? এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করল, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার ওপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই।
তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাদমস্তক ভিজে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসে বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তার ওপর হাতের ওপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছ্যাদ করে উঠল। ভিতরের দিকে দেখার চেষ্টা করল। টেবিলের উপর ফোন, ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজল, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকল। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবে উত্তর দিল, আপু তো রুমেই, সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরি হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখল, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো। কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে একাকার অবস্থা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না। সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশ দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরে বৃষ্টিতে পড়ে রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপরে পড়ে আছে মাথা। শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও জাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাড় থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। আবির কয়েকবার আকুল স্বরে মেঘকে ডাকল, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে তাহলে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলন ঘটল এইভাবে। আবির সহসা দুহাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখের পানে। আবিরের চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকল। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়াল এনে হাত, মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। 2 বার ডাকার পরই হালিমা খান দরজা খুললেন। আবিরের ভেজা শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডাকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল হালিমা খান আতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ের মুখ গোমরা থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেইনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়।
আবির ঢুকলো, আবিরের পিছনে ডাক্তার ও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখল কিনা, আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশ খানিকটা সময় বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়াও হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও, একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির মেডিসিনগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ার্ড্রবের একটা ড্রয়ার খুলল। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ে সকল ইলেকট্রনিক জিনিস। সেখান থেকে হেয়ার ড্রয়ার বের করে নিল। আবির মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে শীতল কণ্ঠে বললেন, মামুনি, তুমি একটু ওকে ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে। মেঘের কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনেই। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা, তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে, গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे है वादा ये मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार हक है तेरा। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেয়ের ডান হাতে 2 পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পর পর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছেন, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বুঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিকে থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আতকে উঠলেন। সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানবীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো দূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখে সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হা করল। আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইতে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কাদক্কা খেলত, সেই আবির ভাইকে চোখে মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল, পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘোরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি, জোর করল না আর। হাত ধোয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখল। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামনি, তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে।
10-15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢোকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখল। থার্মোমিটার এনে জ্বর মাপল। 100 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপতেছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আরেকটা কম্বল এনে মেঘের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বলছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ওষুধ দিয়ে গেছেন। ঔষধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে ব্যালকনিতে পায়চারা করতে লাগল। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনও, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুন। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে যায়। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগল না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করে, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়িনীর 2 বছরের নীরবতা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষ স্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরু গম্ভীর থাকতে দেখা, আর যার কারণ সে নিজেই। একটা সামান্য ভুলের কারণে গত 2 বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফোটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি তার অনুভূতি তার অতলস্পর্শী বিশালতার সমুদ্রের ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশ যাওয়া। দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রতিটা সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয় হরিণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায়। ছোট্ট হৃদয় হরিণীর অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি। আবিরের কোনো কথার উত্তরও দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে, যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না। কিন্তু না, শেষ দিনও মুখ ফোটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিন দেশে। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহু দূর অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত, অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লোকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছুটোছুটি, যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়ত মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ। কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছ কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না।
পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এইভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গম্ভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছ কেন? আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকব। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে? আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাঁকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব, একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দুভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রেখিস, ওর ওপর যেন কেন আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরু দায়িত্ব পড়েছে তানভীরের ওপর। মেঘ কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে 3 বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছরে এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরও 6 মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, যার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল, তা তানভীর আর আবিরের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ হইতেছিল না। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে আসে এবং নিয়েও আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকত। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গেছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে, তুই এখনো এখানে? সেই কখন এসেছিস? খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, 2 ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের, বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পরপর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। ছুটে চলে গেল আবিরের রুমে। কিন্তু আবির রুমের কোথাও নেই, ব্যালকনিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখল, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে।
ছাদের দরজা থেকেই চোখে পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকল, ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন, রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া রুমে চলো, কি পাগলামি শুরু করছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের অবিদিত কথায় তানভীরের প্রচণ্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমিই মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের স্বরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনুনা হয়ে অবুঝ, পাগলামি করে ফেলছে। তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনও চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ঔষধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দেব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া চলো না খেতে যাই। আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারল ভাইকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটল বেলকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে, ঝিরিঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে। ফিরেছে ঘণ্টা 2 পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির 3 কর্ত্রী, এমনকি মিম, আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের ওপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধ শক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময় ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হল। মালিহা খান, অকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস, কখন গেছিলি, ভিজলি কেন, আরও কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন এইটা সহ্য না করতে পেরে এমনটা করেছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার উপরে ওঠা রাগ যেন মায়ের উপর ঝাড়ল। কাপা কাপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো লাগে সব কিছু।
কথাটা ঠিকমতো শেষও করতে পারল না, আবির হাজির হলো রুমে। আবিরের দৃষ্টি মেঘের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টানল কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসেছো, দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওরে কোনো প্রকার চাপ না দিতে। অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির গম্ভীর কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভিজতে, তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেংচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার, বাহ, কি বুদ্ধি আপনার! বাড়ির কেউ কোনো কথা বলল না, চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগল। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙ্গুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শানিত চোখ দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচাল। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে। অকস্মাৎ মুখ গোমড়া করে ফেলল। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কঞ্চে শুধল, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ ওষ্ঠ উল্টালো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখল, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনও তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিভের নিচে ধরল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনেই নিস্তব্ধ, দুই জোড়া চোখ গভীরভাবে অনুবন্ধী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানভীর গলা খাকারি দিয়ে এ রুমে ঢুকল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হল। তানভীর ভাইয়ের দিকে প্লিট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখনও কি আবির ভাই খাইয়ে দিবেন আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করল। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীরও আর জোর করল না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া, বনুকে ঔষধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ঔষধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ঔষধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। অকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি? এতটুকু বলতেই আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পন্নও করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনো দিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসব। মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্য স্বরেও তো বলতে পারতেন, তা না মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তুলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাবশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তো তোকে ইচ্ছেকৃত মারতে চাইনি। এটা কি করে বোঝাবো তোকে?
এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে, তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্তস্বরে বলল, তুই হয়তো জানিস না কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই, তোর ডাগর ডাগর চোখের চাউনিতে কারো বিনাশ নিশ্চিত, তোর অনাদিও কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘরে কথাগুলোর মানে বুঝল কিনা কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামনির ওপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষিপল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসা প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচ্চু আর মামনির কথা কি বলবো তোকে? চাচ্চু আর মামনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচ্চু আর মামনির থেকে পাস। মেয়েমাদি তো তোরই ভক্ত। খান বাড়িতে তোর যতটুকু অধিকার তা আমাদের কারও নেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুচকাল। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দু আঙ্গুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেইন গেটের পাশের দেয়ালে ঘুষি দেয়ার কথা। ধরে নিল এর ফলেই আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের উপর বড্ড রাগ হল। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিতিয়ার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেইটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে। তিন কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেইটে তালা দিয়ে দিয়েছি, তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতে পারবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীরের সারাদিন কাটল চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা, সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনেও রুম থেকে বেরোল না। 3টের দিকে মালিহা খান
আদিকে পাঠিয়েছিল ডাকতে, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে আসছে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উপরে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকল, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা খান ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতেই আটকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে কনুই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছেন, আবির জ্বরের ঘরে কিছুই বলতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন, ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল, হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে, হাতের ব্যথা সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ঔষধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হল। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানবীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান ওমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর। বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে ঔষধ নিয়ে আসছে। কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। আজ এতটুকুই। আমি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আসব। আবার থেকে হবে অমৃত ভালোবাসি তোকে নতুন একটি পর্ব নিয়ে। আর আমার উপন্যাসটি কেমন হয়েছে তা কমেন্টে বলেছিলেন। ভালো লাগলে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন।